নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট আবার আমরা দেখলাম অতি সহজেই যেটাকে বলে 25,000 ভেঙে নিচে নেমে গেল এবং মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, নিফটি সেন্সেক্স তো বটেই, সার্বিকভাবে ব্রডার মার্কেটে কেবল ছোট ছোট কোম্পানিগুলোতে কারেকশন এসছে এমনটি নয়। এখানে সমস্ত ভালো মানের কোয়ালিটি কোম্পানিগুলোতে অবধি কিন্তু আজকের বড় কারেকশন এসেছে, যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে বিগত কয়েকদিন ধরে অর্থাৎ জুলাই মাস থেকে যে রেজাল্ট সিজন শুরু হয়েছে সেখানে একের পর এক বড় বড় কোম্পানিগুলো তাদের ত্রৈমাসিক ফলাফলের মাধ্যমে বিনিয়োগকারীদের ক্রমাগত হতাশ করে চলেছেন। এটা কি প্রত্যাশা ছিল যে এরকম ধরনের রেজাল্টস খারাপ হবে? হয়তো মারাত্মক ধরনের এরকম কোনো আশা ছিল না যে তারা দুর্দান্ত পারফরমেন্স করবে, কিন্তু এরকম ধরনের ম্রিয়মাণ ফলাফলও কিন্তু বিনিয়োগকারীরা প্রত্যাশা করেননি। কি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কথা বলুন, কি টিসিএস এর কথা বলুন, ইনফোসিসের কথা বলুন, সমস্ত এমনকি বাজাজ ফিন্যান্স, প্রত্যেকটা কোম্পানি কিন্তু ক্রমাগত হতাশাজনক ফলাফল দিয়ে যাচ্ছে। এবার মিড ক্যাপ কোয়ালিটি যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলো, তার দিকে খেয়াল করে দেখলে একই চেয়েছে আপনারা কিন্তু চিত্র দেখতে পাবেন। সেখানেও কিন্তু পারসিস্টেন্ট থেকে শুরু করে অন্যান্য কোম্পানিজগুলো তারা রেজাল্ট কিন্তু আহামরি করে উঠতে পারেনি। এর মাঝখানে যেটা দাঁড়াচ্ছে যে ক্যাপিটাল গুডস যে কোম্পানিজগুলো রয়েছে, ডিফেন্স যে সেক্টরের যে স্টকসগুলো হেন বৃদ্ধি পেয়েছিল, বিশেষ করে মার্চ মাস থেকে যদি আমরা দেখি জুন অবধি, সেখানে লাগাতার কিন্তু আমরা কারেকশন দেখে যাচ্ছি। এমনকি যে কোম্পানিজ ডিফেন্স কোম্পানিজগুলোর রেজাল্ট বেরোচ্ছে সেগুলো মোটেই যে আহামরি নয়, সেটা তাদের কোয়ার্টারলি রেজাল্টসগুলো দেখলে বা আলোচনা করলে কিন্তু বোঝা যাবে। খুব সত্যি কথা বলতে মার্কেট ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, মার্কেট হতাশ হয়েছে এবং প্রত্যেকটা কোম্পানি তারা এর ফল টের পাচ্ছে। বিনিয়োগকারীরা র্যাম্প্যান্টলি বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। শুধু তাই না, ট্রেডার্সরাও এরা এই সুযোগটা নিচ্ছেন, বিশেষ করে যারা শর্ট টার্ম ট্রেডার্স রয়েছেন তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ সার্বিকভাবে 25,000-এর নিচে নেমে যাওয়ার মানে যেটা, এবং তার নিচে নেমে বাজার বন্ধ হওয়ার অর্থ একটাই দাঁড়াতে পারে যে মার্কেটে একটা সাস্টেন্ড উইকনেস চলছে বা দুর্বলতা চলছে। এটা কতদিন চলবে আমরা জানি না। 1 আগস্টের মধ্যে ভারত আমেরিকার কোনো চুক্তি ট্রেড এগ্রিমেন্ট হয় কিনা সেটার দিকেও লোক কিন্তু আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে। অন্যদিকে যদি ভারত চায়না সম্পর্ক বলুন বা ভারত রাশিয়া সম্পর্ক বলুন, সেই ক্ষেত্রে ভারতের যে অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজগুলো রয়েছে তারা মহা চিন্তায় পড়ে গিয়েছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিকালের হুমকি যে তিনি 100% ট্যারিফ তিনি বসাবেন যদি কোনো রাশিয়ান তেল কোম্পানির সঙ্গে বিদেশি কোনো কোম্পানি তারা কোনো ট্রেড ট্রানজ্যাকশনে যায়। কারণ এই ক্ষেত্রে প্রসঙ্গত বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে তাদের মোট যাদের যে তেলের চাহিদা রয়েছে তার 40% তেলকে, এবং যেটা বিদেশ থেকে আনা হয় ভারতবর্ষে, তার 40% তেল কিন্তু রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়। বাকি ক্রয় করা হয় মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে, কিছুটা সামান্য কিছুটা আমেরিকার কাছ থেকে এবং কিছুটা ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার কাছ থেকে। অর্থাৎ ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে একটু হলেও তেল কেনে। তার কারণ এই ক্ষেত্রে একটা সম্পর্কের, একটা রাজনৈতিক সম্পর্কের, একটা ভূ রাজনৈতিক সম্পর্কের, ভালো ভূ রাজনৈতিক সম্পর্কের প্রয়োজন রয়েছে। তার কারণে কিন্তু ভারতবর্ষ এটা করে থাকে। উপরন্তু এর আগেও বলেছি যে আন্তর্জাতিক বাজারে যে দামে তেল বিক্রি করা হয় তার থেকে একটা বড় ডিসকাউন্টে রাশিয়া তাদের সবচেয়ে উৎকৃষ্ট তেল, যেটা উরাল গ্রেড তেল, সেটা তারা ভারতবর্ষকে বিক্রি করে থাকে। তার ফলে ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটাই কিন্তু আমাদের যেটা ফরেন যে কারেন্সি সেটা কিন্তু বেঁচে যায় থ্যাঙ্কস টু রাশিয়া। কিন্তু আমেরিকা এখন ডিসরাপশন করতে চাইছে, আমেরিকা সমস্ত দেশগুলোর বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে ব্রিক্সকে বিশেষত। কারণ আমেরিকা জানে যে ব্রিক্সের যে দেশগুলো রয়েছে তাদের কাছে এত প্রাচুর্য রয়েছে, সম্পদ রয়েছে, শক্তি রয়েছে, জনসংখ্যা রয়েছে যে তারা যদি এক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমেরিকার পক্ষে এদের সঙ্গে এঁটে ওঠা কার্যত অসম্ভব হবে। হতেই পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা ইন টার্মস
টার্মস অফ মিলিটারি, ইন টার্মস অফ ইকোনমি, কিন্তু এটাও ঘটনা যে যে দেশগুলো ব্রিক্সের অন্তর্গত তার মধ্যে যদি ভারতবর্ষের কথা বলেন বা রাশিয়ার কথা বলেন বা চীনের কথা বলেন, এরা কিন্তু প্রত্যেকে নিউক্লিয়ার পাওয়ার, এবং রাশিয়ার শক্তি কিন্তু আমেরিকার প্রায় সমান। সুতরাং যদি চায়না, ভারত এবং অবশ্যই রাশিয়া একসঙ্গে চলে আসে, সেটা আমেরিকার পক্ষে খুব একটা ভালো কথা নয়। এইবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে, দেখুন আপাতত যদি খেয়াল করে দেখেন যে কমোডিটি মার্কেটে সোনা এবং রূপো সেটা কিন্তু চড়া দামে ট্রেড করছিল, সেই চড়া দামেই ট্রেড করছে। রূপো তো লিটারালি আকাশ ফাটিয়ে দিয়ে তার তীব্রতা, এমন উত্থান তার চলছে রূপো। এটা যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল মেটাল, এটা গহনা হিসেবে আমরা ব্যবহার করি বটে, কিন্তু এর অনেক বেশি ইউজ অবশ্যই হয় সেটা ইন্ডাস্ট্রিয়াল। সুতরাং সেই জায়গাটায় কিন্তু একটা বড় চিন্তা দাঁড়িয়ে যাচ্ছে। এছাড়া ভারতবর্ষে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো, তারা এখনো দ্বিধায় রয়েছে যে আমেরিকা এক্স্যাক্টলি আমাদের সঙ্গে কি করতে চলেছে। এর ফলে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলো বড় দ্বিধায় রয়েছে। ফার্মা কোম্পানিজগুলোর উপর এখনো কোনো ট্যারিফ ইম্পোজ করা হয়নি, ফলত আমরা জানি না এক্স্যাক্টলি কি হতে চলেছে। কিন্তু ওভারঅল খুব একটা ভালো ছবি তো এই আপাতত চোখের সামনে ধরা পড়ছে না, অন্তত স্বল্প সময়ের মধ্যে এক্স্যাক্টলি যা ঘটে চলেছে। যদি ভারতবর্ষের বিভিন্ন কোম্পানিগুলো তারা ত্রৈমাসিক ফলাফল ভালো করতে পারতো, সেক্ষেত্রে হয়তো ভারতবর্ষ এই ধরনের এক্সটার্নাল ইভেন্টস বা এক্সটার্নাল থ্রেটস তারা অগ্রাহ্য করতে পারত। বর্তমানে ঘরে বাইরে দুদিকেই কিন্তু সমান চাপের মধ্যে রয়েছে ভারতীয় কোম্পানিগুলো। তাহলে আমাদের এই মুহূর্তে টেনশন ডেফিনেটলি কিছুটা রয়েছে। তা বলে কি বিনিয়োগকারীদের ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে? দেখুন, এটা মানতেই হবে যে এই কারেকশনটা শুরু হওয়ার আগে অবধি বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টকগুলো চড়া দামে বিক্রি হচ্ছিল, অত্যন্ত হাই প্রাইস টু আর্নিংস, সেটা ট্রেলিং হলেও কিন্তু সেটা অত্যন্ত চড়া দামে কিন্তু আমরা দেখছিলাম যে ট্রেড করছিল। তার ফলে যখন ট্রেন্টের মতন কোম্পানিতে একটা সাস্টেইনড কারেকশন শুরু হয়, বিশেষজ্ঞ যারা তারা কিন্তু অবাক হননি। ফলে ডিফেন্স সেক্টরেও যে এই ক্রমাগত কারেকশন চলছে বিভিন্ন কোম্পানিগুলোতে, প্রত্যেক দিন শেয়ারের দর নিচে নামছে, সেটাতেও কিন্তু বিশেষজ্ঞরা অবাক নন, বরঞ্চ তারা বলছেন যে এটা এই সেক্টরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর। সেক্ষেত্রে চড়া দামের শেয়ারগুলো যদি কারেকশনের পর হেলদি যখন হয়ে উঠবে, তখন কিন্তু সেটা বিনিয়োগকারীদের জন্য, বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের জন্য তো অবশ্যই ভালো। এটা তো গেল শর্ট টার্মের কথা। কিন্তু এইবার আমাদের বোঝার দরকার যে এই মুহূর্তে ভারতবর্ষ বিশ্বের অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। প্রজেক্টেড কি IMF বলুন, কি ওয়ার্ল্ড ব্যাংক বলুন, কি আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের প্রজেকশন বলুন, ভারতবর্ষ মোটামুটি সামনের কয়েক বছর 6 থেকে 6.5% মধ্যে গ্রো করবে বলে তারা ধরেছেন। এইবার বেশ কিছু বড় বড় ম্যাকিনসকে থেকে শুরু করে অন্যান্য ব্রোকিং যেগুলো এজেন্সিজ রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে, বা বিভিন্ন ধরনের যে অন্যান্য যারা বিদেশি যারা পর্যবেক্ষক, তাদের বক্তব্য অনুযায়ী ভারতবর্ষের এই গ্রোথটা সাস্টেন্ড হওয়ার সম্ভাবনাটাই বেশি। শুধু তাই না, হতে পারে এই দশকের মধ্যে ভারতবর্ষ আরো ফাস্ট গ্রো করতে শুরু করলো। কিন্তু ভারতবর্ষের গ্রোথ আমরা যদি মোটামুটি 6 থেকে 6.5% ধরে নিই, তাহলে ওয়েলথ ক্রিয়েশনের জন্য কেবলমাত্র ভারতবর্ষের গ্রোথের সমান গ্রোথ যদি কোনো সেক্টরে থাকে, খুব স্বাভাবিকভাবে সেটা কিন্তু আমাদের ওয়েলথ ক্রিয়েশনে ডেফিনেটলি সাহায্য করবে বটে, কিন্তু যেটা সার্বিকভাবে মার্কেটকে বিট করা বলে, সেটা কি করতে পারবে? উত্তর হচ্ছে করা কঠিন। কিন্তু এরকম তো ডেফিনেটলি কিছু সেক্টরস থাকবে, যে সেক্টরসগুলো নিয়ে কি দেশি পর্যবেক্ষকরা কি বিদেশি পর্যবেক্ষকরা তারা লিটারালি উৎসাহিত এবং দারুণভাবে আশাবাদী। বিশেষ করে সামনের দশকে, সামনের 10 বছরের মধ্যে এমন নিশ্চয় বহু সেক্টর রয়েছে যে সেক্টরগুলো ভারতবর্ষের গ্রোথ যে প্রজেকশন, সেটা কেবলমাত্র তাকে বিট করবে না নিজেদের গ্রোথের ক্ষেত্রে, সেটার থেকে 2 থেকে 3 গুণ বেশি গ্রোথ দিতে পারে অ্যানুয়ালি। এরকম সম্ভাবনারও কথা বলেছে কিন্তু এই ধরনের বিভিন্ন মানুষজন বা বিভিন্ন ইনস্টিটিউশনস। আজকের আমরা সেই ধরনের সেক্টরগুলোকে নিয়ে আলোচনা করব, বা যেখানে কিন্তু হাই গ্রোথের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে সম্ভাবনায় সেক্টর হিসেবে ধরা হচ্ছে যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের নজর রয়েছে, FDI-দের নজর রয়েছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের নজর রয়েছে, রিটেল ইনভেস্টার্সদের তো বটেই। এছাড়া ভারত সরকার অ্যাক্টিভলি সাপোর্ট করার জন্য বসে রয়েছে এই ধরনের সেক্টরগুলোকে। সুতরাং সময় নষ্ট না করে আসুন আলোচনায় নেমে পড়া যাক।
প্রথম কথা বলা যাচ্ছে যে ইউজুয়ালি 6 থেকে 7% যদি কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট ধরা হয়, তাহলে প্রজেক্টেড গ্রোথ রেট যেটা ধরা হচ্ছে এই ধরনের সেক্টরসগুলোর ক্ষেত্রে সেটা 12 থেকে 25%, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং গ্রোথ দেখাতে পারে, এরকম বিস্ফোরক গ্রোথ দেখাতে পারে, এরকম সম্ভাবনার কথাও বলছেন কিন্তু এই ধরনের মানুষ বা ইনস্টিটিউশনস। প্রথম কথা বলে নেওয়া যাক কি কি কারণ হতে পারে। এক, টেকনোলজিক্যাল ডিসরাপশন। 2 নম্বর হচ্ছে সাস্টেনেবিলিটি ভারতবর্ষের ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী হবে। 3 নম্বর হচ্ছে ডেমোগ্রাফিক শিফট হয়ে চলেছে, তার ফলে ভারতবর্ষ কিন্তু রাইট অন দ্য পাথ বা রাইট অন দ্য মানি এই ধরনের প্রোগ্রেসকে ক্যাপচার করার ক্ষেত্রে। 1 নম্বর যেটা বহুবার আলোচনা করেছি এটা হয়তো সামনের বহু বছর ধরেই আমরা আলোচনা করব, কখনো উৎসাহিত হব, কখনো ডিসঅ্যাপয়েন্টেড হব, কিন্তু এটা আমাদের আলোচনা থেকে বাইরে হয়তো কোনোদিন বেরিয়ে যাবে না। এটাই আমাদের কিন্তু সম্ভবত ফিউচারের সবচেয়ে শক্তিশালী সেক্টর, যেটা মানুষের প্রোগ্রেসকে আরো বেশি এক্সিলারেট করবে। রিনিউয়েবল এনার্জি এবং গ্রিন টেকনোলজি। 1 নম্বর, ভারতবর্ষের টার্গেট 2031-এর মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি সেখানে পৌঁছে যাওয়া, এবং নেট জিরো এমিশন অর্থাৎ কার্বন এমিশনে পৌঁছে যাওয়া 2070-এর মধ্যে। এবং সেটা কি পসিবল? বিশেষজ্ঞরা বলছেন পসিবল। অলরেডি আপনারা জানেন যে সোলার এনার্জি তার পার ইউনিট কস্ট সেটা কিন্তু অন্যান্য ট্র্যাডিশনাল ফসিল ফুয়েলের থেকে অনেকটাই কমে গিয়েছে। আগে পার ছিল, এখন কমে গিয়েছিল। এছাড়াও উইন্ড এনার্জি কস্ট ক্রমাগত কমে আসছে, এবং গ্লোবাল যে এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স নিয়ে যে মিউচুয়াল ফান্ডসগুলো বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসগুলো কাজ করে, তাদের প্রত্যক্ষ নজর রয়েছে এই সেক্টরটির উপর। প্রজেক্টেড কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ 8 থেকে 25% থাকতে পারে বলে তারা জানিয়েছেন। এছাড়া এর মধ্যে যারা মেন কাজ করছেন তাদের নাম বারবার আলোচনা যদিও আমি করছি, আরেকবার আপনাদের এর মধ্যে রয়েছে টাটা পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, রিলায়েন্স নিউ এনার্জি, জেএসডব্লিউ এনার্জি। এরা কিন্তু এই রিনিউয়েবল এনার্জি এবং গ্রিন টেকনোলজি নিয়ে ক্রমাগত কাজ করে চলেছে। 2 নম্বর, ইলেকট্রিক ভেহিকলস এবং অ্যান্সিলিয়ারিজ ইভি। গ্রোথ ড্রাইভার্স কি, অর্থাৎ এদেরকে যে এরা যে গ্রোথ হবে, অর্থাৎ এরা যে বেড়ে উঠবে, এর পেছনে কি কি এমন কারণ রয়েছে যার কারণে এরা বৃদ্ধি পেতে পারে। ফেম টু সাবসিডি, এছাড়া ফসিল ফুয়েলের সঙ্গে টক্কর দিতে দিতে আস্তে আস্তে এই দাম কমে আসার রিনিউয়েবল এনার্জি থ্রু ইলেকট্রিক ব্যাটারিজ, 100% এর এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। অর্থাৎ এইটা একটা দারুণ আশার কথা যে সরাসরি ফরেনার্সরা তারা পুরো 100% স্টেক কন্ট্রোল করতে পারে ভারতবর্ষে বসে, বিশেষ করে ইভি সেগমেন্টে বা ইভি সেক্টরে। এর ক্ষেত্রে যেটা মনে করছেন, যেটা প্রজেক্টেড গ্রোথ, সেটা হচ্ছে বর্তমানে ইভি পেনিট্রেশন ভারতবর্ষে, অর্থাৎ 100টার মধ্যে 5টারও কম গাড়ি ছিল বর্তমান সময়, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে 2030-এর মধ্যে মাত্র এই কয়েক বছরের মধ্যে 30%, অর্থাৎ 100টার মধ্যে 30টাই কিন্তু ইলেকট্রিক ভেহিকেল হয়ে দাঁড়াতে পারে। 6 গুণ গ্রোথ। প্রজেক্টেড সিএজিআর 20 থেকে 25%। কি কোম্পানিজ আপনারা জানেন, যেমন ওলা ইলেকট্রিক ডমিনেন্ট 2 হুইলার ইভিতে কাজ করছে, গিগা ফ্যাক্টরি তৈরি করছে লিথিয়াম আয়ন ব্যাটারিজের জন্য। টাটা মোটরস 4 হুইলারের ক্ষেত্রে 68% তাদের মার্কেট শেয়ার রয়েছে, ভারতবর্ষের সবচেয়ে বড় ইভি কোম্পানি। এছাড়া এথার এনার্জি আনলিস্টেড, তারা স্মার্ট স্কুটার ইনোভেটর, এছাড়া চার্জিং গ্রিড নিয়ে এরা কাজ করছে। 3 নম্বর, সেমিকন্ডাক্টরস এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং। গ্রোথ ড্রাইভার্স কি? প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমস রয়েছে, $10 বিলিয়ন বেশি টাকা গভর্নমেন্ট ইনসেন্টিভ ঘোষণা করা রয়েছে গ্লোবাল সাপ্লাই চেন ডাইভার্সিফাই করার জন্য। একটা চায়না বাদ দিয়েও অন্যান্য দেশ যাতে এই ধরনের এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং করে তার দিকে নজর দেওয়ার ফলে বিভিন্ন বিদেশি কোম্পানি ভারতবর্ষে তারা ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে। সেমিকন্ডাক্টর মার্কেট বলা হচ্ছে প্রজেক্টেড 2030-এর মধ্যে $103 বিলিয়ন পৌঁছে যেতে পারে, হিউজ মার্কেট। এবং প্রজেক্টেড কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট প্রত্যেক বছর 15 থেকে 20%-এর মধ্যে। কি কোম্পানিজ? টাটা ইলেকট্রনিক্স। এছাড়া বিদেশি কোম্পানিজ রয়েছে যেমন মাইক্রন টেকনোলজি, তারা $2.7 বিলিয়ন চিপ প্যাকেজিং প্ল্যান্ট তারা খুলতে যাচ্ছে গুজরাটে। ফক্সকন ইন্ডিয়া, তারা আইফোন ম্যানুফ্যাকচারিং সেটা এক্সপ্যান্ড করতে চলেছে ভারতবর্ষে। এছাড়া বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের পরিষেবা যেমন সার্ভার, ইলেকট্রিক ভেহিকেলসেও তারা কিন্তু ঢুকতে চাইছে। 4 নম্বর, ফিনান্সিয়াল টেকনোলজি এবং ডিজিটাল ফিন্যান্স। এই সেক্টর
দুর্দান্তভাবে গ্রো করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একইভাবে আগের যে তিনটে সেক্টর নিয়ে আলোচনা করলাম, গ্রোথ ড্রাইভার্স, বলা হচ্ছে এত ফাস্ট ফিনান্সিয়াল টেকনোলজি অ্যাডপশন রেট বিশ্বের অন্য কোনো দেশে নেই। 87% এই ফিনান্সিয়াল টেকনোলজি অ্যাডপশন রেট, যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। ইউপিআই ট্রানজাকশন হয়েছে বিগত হওয়ার সম্ভাবনা রয়েছে রাদার 593 লক্ষ কোটি টাকা 2029-এর মধ্যে 593 লক্ষ কোটি টাকা ইউপিআই ট্রানজাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা আন্ডার ব্যাংক পপুলেশন, যাদের সরাসরি ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তারাও এই পরিষেবা তারা পাওয়ার জন্য আগ্রহী এবং তারা সেই পরিষেবা ব্যবহার করে চলেছেন। প্রজেক্টেড গ্রোথ বলা হচ্ছে 18 থেকে 22%। কি কোম্পানিজগুলোর মধ্যে রয়েছে পেটিএম, এরা ইউপিআই পেমেন্টে এরা ডমিনেট করে, এরা লেন্ডিং এবং ইন্স্যুরেন্সেও ঢুকছে। এছাড়া জিরোধা, লার্জেস্ট ডিসকাউন্ট ব্রোকার, এটাও কিন্তু এক ধরনের ফিনান্সিয়াল টেকনোলজি। পলিসি বাজার বা পিবি ফিনটেক, এরাও কিন্তু ইন্স্যুরেন্স টেকনোলজিতে 1 নম্বর লিডার এবং এরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। আয়ুষ্মান ভারতের যে ডিজিটাল পুশ রয়েছে তার সুবিধা পুরোপুরি এরা নিতে পারছে। এইবার চলে আসছি 5 নম্বর হেলথ কেয়ার, টেকনোলজি এবং ডায়াগনস্টিক্স। এবার $650 বিলিয়ন মার্কেট হয়ে দাঁড়াতে পারে 2030-এর মধ্যে। হেলথ কেয়ার আপনারা জানেন যে কি বিপুল পরিমাণ খরচা দিনের পর দিন বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য, কিন্তু এখানে কোম্পানিজগুলো তারা কিন্তু ক্রমাগত হেলদি হয়ে উঠছে। টেলিমেডিসিন বুম একটা নতুন জনপ্রিয়তা লাভ করছে। অলরেডি মোটামুটি 8,20 লক্ষ মানুষ ব্যবহার করা শুরু করে দিয়েছেন 2024-এ এবং এটা কিন্তু এর সঙ্গে সঙ্গে ফার্মা লেড গ্রোথও কিন্তু এই হেলথ কেয়ারকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। এবং ডায়াগনস্টিক্স প্রজেক্টেড গ্রোথ 15 থেকে 18%। কি কোম্পানি? অ্যাপল হসপিটালস, এরা টেলিমেডিসিনের রাজা, এআই ড্রিভেন ডায়াগনস্টিক্স নিয়ে কাজ করছে। ডক্টর রেড্ডিজ ল্যাবস জেনেরিক ড্রাগ এক্সপোর্টে পারদর্শী, বায়োসিমিলার্স তারা ডেভেলপ করার তারা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, পাইপলাইনে রয়েছে। মেট্রোপলিস হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স চেন, এরা প্রিভেন্টিভ এআই অ্যানালিটিক্স নিয়ে কিন্তু কাজ করে চলেছে। সুতরাং এদের ক্ষেত্রে টেলউইন্ড, সমস্ত যে সেক্টরগুলোকে নিয়ে আলোচনা করলাম, টেলউইন্ড হচ্ছে পলিসি সাপোর্ট, যেমন পিএলআই, ফেম প্রভৃতি। ডোমেস্টিক ডিমান্ড যত দিন যাবে ডিমান্ড বৃদ্ধি পাবে, বিশেষত এই বছরে 1 লক্ষ কোটি টাকার উপর ট্যাক্স ছাড় পাবেন সাধারণ মানুষ, সেইটা কনজামশনে তারা কাজে লাগাতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং শিফট হতে পারে, চায়না থেকে ভারতবর্ষে আসার সম্ভাবনা রয়েছে, সেটা একটা টেলউইন্ড হিসেবে কাজ করবে বা আমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তাহলে রিস্ক কি? হঠাৎ করে গভর্নমেন্ট পলিসিস চেঞ্জ হওয়া, যেমনটি হলো বিগতকাল আপনারা খেয়াল করে দেখেছেন, সেটা হচ্ছে যে আইইএক্স 30% পতন ঘটেছিল কারণ গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হয়েছিল। যদিও কালকেরই সন্ধ্যাবেলায় দারুণ রেজাল্টের ফলে আজকে সেটা বেশ খানিকটা মেকআপ করেছে, প্রায় 10%-এর কাছাকাছি আজকে পজিটিভে এই আইএক্স বন্ধ হয়েছে। কিন্তু এই ধরনের হঠাৎ করে পলিসি চেঞ্জেসগুলো কিন্তু এই ধরনের কোম্পানিজগুলোকেও কিন্তু দারুণভাবে ডিসরাপ্ট করতে পারে। সাপ্লাই চেইন বটলনেক, অর্থাৎ সাপ্লাইয়ের যদি প্রবলেম হয়ে দাঁড়ায়, ঠিকঠাক সময় যদি সাপ্লাই না পৌঁছায়, তাহলে কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এছাড়া চায়না কিন্তু কন্টিনিউয়াস বসে রয়েছে অতি সস্তায় সব ধরনের প্রোডাক্টস বিক্রি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি চিপার ইম্পোর্টস অ্যালাউ করি, সেক্ষেত্রে কিন্তু চাইনিজ কোম্পানিগুলোর জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এটা অবশ্যই প্রথম কথা বলবো যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই সেক্টরগুলো, সেটা কেবলমাত্র কিন্তু ফর ইলাস্ট্রেশন পারপাস, যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে। দয়া করে সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। আমার কথা শুনে যদি কোনো ধরনের কোম্পানিতে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি পড়তে পারেন। সুতরাং এটা অবশ্যই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বাই সেলের ব্যাপারটা। যাই হোক, এইবার যেটা বলে দিই যে এছাড়া যেটা আমাদের মাথায় রাখতে হবে যে দেখুন, যে আমরা প্রজেক্টেড যে গ্রোথ মানে সেটা হবেই এমন কিন্তু কোনো কথা নেই। প্রজেকশন মাঝে মাঝে সেটা ঠিক নাও হতে পারে, সেই জন্যই এটা অর্থনীতি কিন্তু প্রবাবিলিটির প্রশ্ন। অর্থনীতি কিন্তু কনভিকশন মানে উইথ কনভিকশন এটা হবে এমন কথা কিন্তু কখনো বলে না। সুতরাং কখনো হয়তো হতেই পারে যে 1%, 1.5% করতে পারে, হতেই পারে 1%, 1.5% বৃদ্ধি পেতে পারে। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেনশন করবেন না। মার্কেট ওঠা নামাটাই কিন্তু পার্ট অফ লাইফ। মার্কেট এতদিন উঠেছে, আবার মার্কেট কারেকশন হচ্ছে, হেলদি কারেকশন হচ্ছে। হেলদি কারেকশন না হলে নতুন বিনিয়োগকারীরা কিভাবেই বা ঢুকবেন, বা যারা এক্সিস্টিং বিনিয়োগকারীরা তারা কম দামে ভালো মানের শেয়ার কিভাবে বা নিজের পোর্টফোলিওতে অ্যাড করবেন। আজকের জন্য সবাই ভালো থাকুন, নমস্কার। এবং সবশেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড কাজে লাগবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। যে পুরনো ভিডিওগুলো
ভিডিওগুলো আমার রয়েছে, সেখানে যদি সম্ভব হয়, যদি কখনো মনে হয় যে কমেন্ট করবেন বা একটা লাইক দেবেন ভিডিওটা দেখে, যদি লাইক দেওয়ার মতন হয় তো ভিডিওটা লাইক দিলে কিন্তু একটা হাইপ অপশন আমাদের কাছে আসবেন। প্লিজ লাইক, যদি সেই হাইপটা বাটনটা টিপে দেন, সেক্ষেত্রে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে কিন্তু এই ভিডিও পৌঁছে যাওয়া সম্ভব। আজকের জন্য নমস্কার।